নমস্কার বন্ধুরা, আমি পারুল তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে নিরামিষ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো, পনিরের। ছোটো থেকে বড় সবারই খুব পছন্দের রেসিপি। তাই এখানে দেখো পনিরগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, আর এখানে দেখো গোট গোট করে আলুটাও কেটে নিয়েছি। আর এই রেসিপিটা রান্না করার জন্য আমার যা যা উপকরণ লাগবে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি, কিন্তু উপকরণগুলো তোমাদের আস্তে আস্তে বলছি সব। তা প্রথমে আমি কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা একটু গরম করে নিতে হবে খুব ভালোভাবে। তারপরে দেখো আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। পনিরটা ভাজার জন্য সাদা তেলটাই সবথেকে ভালো হয়। তা তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, আর নইলে কড়াই আর তেলটা যদি ভালোভাবে গরম করা না হয় তাহলে কিন্তু পনিরগুলো লেগে যেতে পারে। আর ওই কড়াইয়ের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো। লবণটা দিলে কি খুব ভালো পনিরের ভিতরে লবণটাও ঢোকে, আর কড়াইতে লেগে যাওয়ারও ভয় থাকে না। আর আমি এই টিপসগুলো বলছি নতুন মানুষের জন্য, যারা নতুন রান্না শিখছো তাদের জন্য। আর যারা পারো তারা তো আমার থেকেও ভালো পারো, তাদের তো আমার বলার কিছু নেই। যারা নতুন শিখছো অবশ্যই তাদের জন্য আমার রেসিপিগুলো সব। তাই এখানে দেখো পনিরগুলো খুব আলতো হাতে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। খুব একটা বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না। তাই এইভাবে খুব একটা কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে আমি তুলে নিচ্ছি। আর অবশ্যই পনিরগুলো ভেজে কিন্তু একটু ঠান্ডা জলে চুবিয়ে রাখতে হবে, তাহলে পনিরগুলো খুবই নরম আর সফট হবে, মানে পঞ্চের মতন হবে একটা। তাই এখানে দেখো আমি জলের মধ্যে আমি সব পনিরগুলো চুবিয়ে রেখেছি। আর এখানে কড়াইয়ের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দেবো। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। একটুখানি লাল করে ভাজলে ভালো হয়। আর তারপরে আমি এখানে এই আলুগুলো ভাজা হোক ততক্ষণ একটা মশলা তৈরি করে নিই। যে মশলাগুলো তোমাদের দেখাবো বললাম, যে এখানে দেখো মশলার মধ্যে নিয়েছি টমেটো আর আদা আর কাঁচা লঙ্কা, আর এখানে চালমগজ আর পোস্ত আগের থেকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। একটু নরম হয়ে গেলে কি পেস্টটা ভালো হয়। তা এখানে দেখো সব উপকরণগুলো আমি মশলাগুলো এইভাবে বেটে নিয়েছি। তা তোমরা দেখতে পেলে কী কী মশলা নিলাম। আর এখানে দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে। তা একটুখানি ভুলের জন্য আলুগুলো একটু লেগে গেল, মানে কড়াতে আলুটা হয়তো তেলটা বা কড়াইটা হয়তো দুটোর মধ্যে যে কোনো একটু গরমটা একটু কম হয়েছে। তাই দেখো আলুগুলো আমি যাই হোক এভাবে ভেজে নিলাম। আর এই কড়াইয়ের মধ্যে আমি মানে একটুখানি আর সামান্য একটু তেল দিয়েছি, দিয়ে এখানে দেখো জিরে নিয়েছি আর শুকনো লঙ্কা আর তেজপাতা গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো। আর কড়াইয়ের গায়ে যেগুলো লেগে আছে এগুলো নিয়ে চিন্তার কোনো কারণ নেই, এগুলো মশলা দিলে পরে এগুলো সব মানে উঠে যাবে। তা এর কড়াইয়ের মধ্যে আমি দেখো এখানে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, যেহেতু গোটা গরম মশলা ফোড়নে পড়েছে, তেজপাতা জিরা আর শুকনো লঙ্কা। আর এখানে দেখো মশলার যে বাটিটা একটু ধুয়ে জল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যত পর্যন্ত মানে মশলার গায়ের থেকে একটা তেল ছেড়ে না দেয় তত পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তাই এই রেসিপির জন্য খুব একটা বেশি মশলা লাগে না, তাই এখানে তাও স্বাদ অনুযায়ী একটু লবণ দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম কালারটার জন্য। আর এখানে একটু হলুদ গুঁড়ো দিলাম। অনেকে হলুদ সাদাও মানে যদি রাখতে চাও হলুদ গুঁড়োটা নাও দিতে পারো। আর এখানে চিনিটা তো অবশ্যই একটু দিতে হবে, যেহেতু পনিরের রেসিপিটা একটু চিনি একটু না দিলে ভালো হয় না। আর তোমরা যদি সাদা রাখতে চাও তাহলে তোমরা হলুদটাকে বাদ দেবে। এখানে একটু দুধও দিতে পারো, তার মানে সে গুঁড়ো দুধ গুলিয়ে হোক বা এমনি লিকুইড দুধও তোমরা দিতে পারো, তাতেও ভালো লাগবে খুব। তো এইভাবে দেখো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে। তোমরা দেখে বুঝতে পারছো যে মশলা গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময়টা আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু আলু দিয়ে একটু সামান্য একটু কষিয়ে নেব। কষানোর পরে এখানে দেখো আমি পনিরগুলো তুলে নিচ্ছি জলের থেকে। আর জলটাও খুব গরম হয়ে গেছে, আমার আর জলটা আলাদা করে গরম করতে হলো না, আমি এই পনিরের জলটাই দিয়ে দেবো। এবার আমি জলগুলো সব মানে জলের থেকে তুলে নিচ্ছি। আর পনিরগুলো সত্যি এতটা নরম, মানে এতটা সফট হয়েছে পঞ্চের মতন। আর এই জলে ভিজিয়ে রাখলে না এই পনিরটা একটু খেতেও একটু অন্যরকম হয়, ভালো লাগে। তোমরা একবার হলেও এরকম রান্না করে খেয়ে দেখতে পারো। যারা জানো তারা তো জানোই, যারা নতুন মানুষ আমি তাদের জন্য বলছি। তা দেখো তোমাদের আমি দেখিয়ে দিলাম পনিরগুলো কতটা পঞ্চ হয়েছে এরকম। তা এইভাবে দেখো এবার পনিরগুলো আমি দিয়ে দেবো। তোমরা চাইলে পনিরটা আগে না দিয়ে তোমরা জলটা দিয়ে একটু ফুটিয়ে তারপরে পনিরটা দিয়ে দিতে পারো। তা আমি একটু পনিরটা দিয়ে একটু সামান্য একটু আলতো হাতে একটু নাড়াচাড়া করে নেবো। বেশি একটা খুব একটা নাড়াচাড়া দেওয়া যাবে না পনিরটা দেওয়ার পর, তাহলে পনিরগুলো ভেঙে যেতে পারে। তা এইভাবে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আমি যে পনিরের যে জলটা ছিল ওই জলটা আমি দিয়ে দিলাম। আমার যেটুকু জল দিয়েছে ওটুকু জল পুরোটা লাগবে। তাই জলটা দিয়ে একটু সামান্য ফুটিয়ে নেবো। পনির দেওয়ার পর বেশি একটা খুব একটা ঝোলটা ফুটাবো না। তোমরা যদি চাও পনিরটা দেওয়ার আগে জলটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবে, তারপরে পনিরটা দিয়ে 2 মিনিটের মধ্যে নামিয়ে দেবে। পনিরটা দেওয়ার পর বেশি না ফোটানোই ভালো। তা আমি আগে জলটা দিলে ভালো হতো, পনিরটা পরে দিলে ভালো হতো। যাই হোক পনিরটা আমি আগে দিয়ে জলটা পরে দিয়ে দিয়েছি, ওই জন্য বেশি একটা ফোটাতে পারবো না। তাই এখানে আমি দেখো একটু নামানোর আগে ঘি আর একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে তারপরে আমি নামিয়ে নেব।
এই পনিরের রেসিপিটাতে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, কি বলবো, সারা ঘর আমার গন্ধময় হয়ে গেছে। তা আমার ছেলে বলছে, মেয়ে বলছে, কি এত ভালো কি রান্না করেছো যে এত সুন্দর গন্ধ বেরিয়েছে। তা আমি বলছি, সে খাওয়ার সময় বুঝতে পারবি কি রান্না করেছি। তা যাই হোক, দেখো গরম মশলার ঘি দিয়ে আমি কিন্তু একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর তোমরা এতটা যে জল দেখছো, মানে ঝোল রয়েছে, এতটা কিন্তু ঝোল থাকবে না, ঝোলটা কিন্তু সম্পূর্ণই টেনে যাবে। একদমই পুরো রেসিপিটা গামাখা হয়ে গেছিলো পরে, যেহেতু এটা আমি দুপুরে রান্না করেছিলাম। বিকালের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা, তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। আর আমার রেসিপিটা যে যেখান থেকে দেখছো সেই সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। তোমরা যেখানেই থাকো খুব ভালো থাকো, সুস্থ থাকো। আবার পরের রেসিপির সাথে দেখা হচ্ছে।